পরিপ্রশ্ন স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন। সম্পাদনা স্বামী রীতানন্দ। প্রশ্ন: মহারাজ, আমরা রামকৃষ্ণ সংঘের অন্তর্ভুক্ত। সংঘের সঙ্গে আমাদের সম্পর্ক কীরকম হওয়া উচিত এ সম্পর্কে একটু বলুন। মহারাজ: সংঘ উপাস্য আর আমরা উপাসক, এই সম্পর্ক আরেকটু বিস্তৃত করে বলুন। মহারাজ: হ্যাঁ, শ্রী রামকৃষ্ণ আমাদের উপাস্য, আমরা শ্রী রামকৃষ্ণের উপাসক। শ্রী রামকৃষ্ণ সংঘমূর্তি। শ্রী রামকৃষ্ণের যে ভাব, যে আদর্শ, সেটি সংঘের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে, সংঘের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। তাঁর ভাব বা আদর্শ সংঘরূপে মূর্তি ধারণ করেছে এবং এই সংঘের মধ্য দিয়েই তাঁর ভাব প্রচারিত হচ্ছে। মহাপুরুষ মহারাজ এক জায়গায় বলেছেন, সংঘের আদেশই ঠাকুরের আদেশ। এই কথা বুঝবো কী করে? মহারাজ, শুধু মহাপুরুষ মহারাজ কেন, স্বামীজিও বলেছেন সংঘের আদেশই ঠাকুরের আদেশ। কখনো হয়তো মহন্ত মহারাজ এমন কিছু করতে বললেন যেটা সাধু জীবনের পরিপন্থী, সেক্ষেত্রে এই আদেশকে ঠাকুরের আদেশ বলে কী করে মনে করব? মহারাজ, মহন্ত মহারাজের সব কথাই যে অকাট্য হবে এমন তো কথা নেই। ঠাকুরের জীবনের সঙ্গে, ঠাকুরের ভাবের সঙ্গে মিলিয়ে নিতে হবে। তবে এরকম মেলানো খুব কঠিন, আদৌ সহজ নয়। কারণ আমরা আমাদের মন দিয়ে বিচার করি, তুলনা করি। আমাদের মনে রয়েছে অশুদ্ধ মন দিয়ে বিচার করলে বিচারের মধ্যে ত্রুটি থেকে যায়। তবে স্বামীজি সংঘের আদেশ বলতে সম্মিলিত সংঘের আদেশের কথা বলেছেন। সম্মিলিত সংঘের উপর স্বামীজি অনেক দায়িত্বও দিয়েছেন। মহারাজ, সম্মিলিত সংঘ বলতে কি অছিদের বুঝব? মহারাজ: বাবা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখছি তোমাদের খপ্পরে পড়ে গেছি। সকলের হাসি। অছি বলতে ব্যক্তিবিশেষ নয়, অছি পরিষদের সম্মিলিত আদেশকে ঠাকুরের আদেশ মনে করতে পারো। সেখানেও যে ভ্রম থাকবে না এমন নয়। সম্মিলিত সংঘের আদেশকেও ঠাকুরের জীবনের এবং ভাবের সঙ্গে মিলিয়ে গ্রহণ করতে হবে। ঠাকুর বেদস্বরূপ, বেদের বাক্য যেমন সহজে বোঝা যায় না, গুরু এবং আচার্যদের কাছ থেকে বেদ বাক্যের অর্থ বুঝে নিতে হয়, সেরকম এখানেও সম্মিলিত সংঘের আদেশকে ঠাকুরের জীবনের আলোকে বিচার করে নিতে হবে। আর রামকৃষ্ণ সংঘের অন্তর্ভুক্ত মানে শুধু সংঘের খাতায় নাম থাকা নয়, ব্যাপক অর্থে রামকৃষ্ণ সংঘের অন্তর্ভুক্ত মানে যে রামকৃষ্ণকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করেছে। আমাদের সংঘের খাতা থেকে তুমি কারো নাম কাটতে পারো, কিন্তু ব্যাপক অর্থে যে রামকৃষ্ণ ভাবের অন্তর্ভুক্ত, সেখান থেকে কারো নাম কাটতে পারো না। তাহলে রামকৃষ্ণ সারদা মিশনও রামকৃষ্ণ সংঘের মধ্যেই পড়বে। মহারাজ: হ্যাঁ, সারদা মিশনও ব্যাপক অর্থে রামকৃষ্ণ সংঘেরই অন্তর্ভুক্ত। মহারাজ, স্বামীজি যে আমাদের সংঘ স্থাপন করলেন, ঠাকুরের কাছ থেকেই যে তিনি এর আদেশ বা নির্দেশ পেয়েছিলেন, এ বিষয়ে পুরনো সাধুদের কাছে কিছু শুনেছেন? মহারাজ: তোমাকে সাক্ষী রেখে ঠাকুর নির্দেশ দেবেন নাকি? শুনুনি। ঘন্টার পর ঘন্টা ঘরের দরজা বন্ধ রেখে ঠাকুর স্বামীজিকে কত কী বলতেন, তাহলে বোঝো স্বামীজি ভূঁইফোড় নন। প্রশ্ন: মহারাজ, আমাদের তো সন্ন্যাস হয়েছে, আমরা কি আমাদের মা, বাবা ও অন্যান্য গুরুজনদের, আত্মীয় স্বজনদের মধ্যে প্রণাম করতে পারি? মহারাজ: কেন পারবে না? কি হয়েছে তোমাদের? সন্ন্যাস হয়েছে বলে কি ঢেঙ্গি হয়েছ? করবে। যখন সাধু ব্রহ্মচারীদের মা বাবারা আসে বা যখন তারা মা বাবার সঙ্গে দেখা করে, তখন আমি বিশেষভাবে বলে দিই মা বাবাকে প্রণাম করতে। কারণ অনেকের এরকম একটা সংশয় থাকে, বিশেষ করে সন্ন্যাসীদের, যে এখন কি বাবা মাকে প্রণাম করা ঠিক হবে? রাজা মহারাজ যখন ঠাকুরের কাছে রয়েছেন, একদিন রাজা মহারাজের বাবা এসেছেন। মহারাজ ঠাকুরকে জিজ্ঞেস করছেন, বাবার এঁঠো খাবো? বাবার এঁটো খাবো কি? ঠাকুর বলছেন, কেন খাবেনি? তোর কি হয়েছে? একটু চুপ করে থেকে তৃণাদপি শুনেছেন তরৌরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরিহি। জনৈক সন্ন্যাসী পূজনীয় মহারাজের সাথে মধ্যপ্রদেশে গেলে তার বাবা মা মহারাজের দর্শনে আসেন।
মহারাজ উক্ত সন্ন্যাসীকে বলেছিলেন মা বাবাকে তার সামনেই সাষ্টাঙ্গ প্রণাম করতে। প্রশ্ন, মহারাজ কথামৃতে দেখা যায় ঠাকুর কোনো প্রসঙ্গ করছেন, মাস্টারমশাই বা অন্য কেউ বলছেন? হ্যাঁ, শুনেছি। ঠাকুর বলছেন শুধু শুনলে হবে না, ধারণা চাই। ধারণা চাই বলতে ঠাকুর কি বুঝিয়েছেন? মহারাজ, ধারণা চাই মানে কথাটায় বিশ্বাস চাই। এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে কথাটা বেরিয়ে গেল, এরকম নয়। ধারণা কথাটা ধৃধাতু থেকে এসেছে। ধৃধাতুর অর্থ ধরে থাকা, যা সত্য বলে জানছি তাকে ধরে থাকার অর্থ ধারণা। প্রশ্ন, মহারাজ ত্যাগ, তপস্যা, তিতিক্ষার কথা হচ্ছিল। এ বিষয়ে দুরকম মত দেখি। একটি হলো কঠোরতা, তিতিক্ষা খুবই দরকার, শরীরের দিকে লক্ষ্য রাখার দরকার নেই। আবার কেউ বলে না, শরীরটা তার মন্দির, তাকে সযত্নে রক্ষা করতে হবে। কোনটি সত্য? মহারাজ, দুটো কথার মধ্যেই সত্যতা রয়েছে। তবে যারা বলে দেহটা তার মন্দির, তাকে সযত্নে রক্ষা করতে হবে ইত্যাদি, দেখতে হবে তাদের ভাবের ঘরে চুরি আছে কিনা। কথাগুলো আপাতত মনে হয়। প্রশ্ন, মহারাজ আপনারা ঠাকুরের সন্তানদের জীবন যেরকম ত্যাগ তপস্যা দেখেছেন সে সম্পর্কে একটু বলুন। মহারাজ, ঠাকুরের সন্তানদের যখন আমরা দেখেছি তখন তারা বৃদ্ধ, তাদের তপশ্চর্যা বা তিতিক্ষার সময় তো তাদের দেখিনি, তবে সেসব কথা তাদের কাছে শুনেছি। এককালে তারা কঠোর তপশ্চর্যা করেছেন, করে শরীরকে ক্ষয় করেছেন। তারপর শেষ বয়সে আর ততটা কঠোরতা করেননি, সকলের কল্যাণের জন্য শরীরটাকে রেখেছেন, শরীরকে যতটা সম্ভব যত্ন করেছেন। সে তো তাদের শেষ বয়সে। তোমরা যদি এখনও তোমাদের শরীরকে বাঁচিয়ে রাখতে চাও তবে শরীরটাকে ব্যবহার করবে কবে? কথাটা একটু হয়তো আমাদের পক্ষে শক্ত হয়ে গেল ভেবে মহারাজ কথাটা বলে একটু মৃদু হেসে মহারাজকে জিজ্ঞেস করলেন, তাই না? যখন আপনারা তাদের দেখেছেন তাদের জীবনের নিয়মানুবর্তিতা, সাধারণ জীবনযাপন ভাব, এসব নিশ্চয়ই লক্ষ্য করেছেন। মহারাজ, হ্যাঁ, তারা খুব সাধারণভাবে জীবনযাপন করতেন। যেমন শরৎ মহারাজের জীবনের একটা ঘটনা বলি। একবার তীর্থে যাচ্ছেন, থার্ড ক্লাসে ট্রাভেল করতেন, থার্ড ক্লাসে টিকিট হয়েছে, সেবার ওই গাড়িতেই তার শিষ্যা পুটিয়ার রানীও যাবেন। তাদের টিকিট ফার্স্ট ক্লাস ছাড়া তারা কখনো ট্রাভেল করেননি। এখন তারা পড়েছেন মুশকিলে, তারা যাবেন ফার্স্ট ক্লাসে আর তাদেরই গুরু যাচ্ছেন থার্ড ক্লাসে। শরৎ মহারাজকে খুব অনুরোধ করা সত্ত্বেও মহারাজ ফার্স্ট ক্লাসে ট্রাভেল করতে রাজি হলেন না। মহারাজ বললেন, আমি আমার মতো যাই, তোমরা তোমাদের মতো যাও। শেষে তাদের সব টিকিট বাতিল করে মহারাজের সঙ্গে একটা ইন্টার ক্লাস কম্পার্টমেন্ট রিজার্ভ করা হলো। থার্ড ক্লাসের ওপরে ছিল ইন্টার ক্লাস, তারপরে সেকেন্ড ক্লাস। তবে তখনকার দিনে ইন্টার ক্লাসে সামান্য গদি থাকতো। শরৎ মহারাজের চলাফেরা, খাওয়া দাওয়া কেমন ছিল? মহারাজ, খাওয়া দাওয়া যখন তারা ভিক্ষা করে খেয়েছেন তখন তাদের কেউ পোলাও কালিয়া রেঁধে খাওয়াননি, সকলের হাসল। তবে শেষের দিকে খাওয়া একটু ভালো হয়েছে। ভালো মানে কিন্তু আড়ম্বর নয়, একটু ভালো মানে আমাদের খাওয়া যদি থার্ড ক্লাস হয় তবে ওদের ইন্টার ক্লাস, এই আর কি। সকলের হাসি ক্রমশ।